গিরিশের একটু গায়ে লাগে, বলেন, আপনি সরোজিনী ভুলতে পারছেন না? মেঘনাদ বধের 7টি চরিত্রে ওকে দেখেননি? বিষবৃক্ষের কুন্দনন্দিনীতে, মৃণালিনীতে ওর অভিনয় দেখে বঙ্কিম বলেছেন, আমি মনোরমার ছবি লিখেছিলাম, কখনো প্রত্যক্ষ চলে ফিরে বেড়াতে দেখব আশা করিনি। এখন বিনোদিনীর অভিনয়ে যেন জ্যান্ত মনোরমাকে দেখছি। চেলা বলে, আর সধবার একাদশীর কাঞ্চন? আর এক চেলা বলে, ব্রিটানিয়া পলাশির যুদ্ধে। অমৃতলাল বসু বললেন, সরোজিনীতে খুব ভালো পাঠ করেছিলে বিনোদিনী, সত্যি, কিন্তু গিরিশ যখন নায়ক সাজে তার উল্টো দিকে নায়িকা বিনোদিনীকে যেমন মানায় তেমনটা আর কিছুতে না। জ্যোতির বিমর্ষ লাগে। এখানে যেন গিরিশের রাজ্যপাট। গিরিশের কবল থেকে না ছাড়াতে পারলে এভাবে বিনোদিনীকে রাজি করানো যাবে না। জ্যোতি ঘুরে ফিরে আসেন বিনোদিনীর কাছে। বিনোদিনীও খুশি হন তাকে দেখলে। নিজের লেখা কবিতার খসড়া শোনান। জ্যোতি ঠাকুর প্রশংসা করলে তার শরীরে খুশির হিল্লোল বয়ে যায়। জ্যোতি আসতেই নিজের লেখায় সুর বসিয়ে বিনোদিনী গান গেয়ে ওঠেন, চাই না চাই না চাই না রে তোর ওজন করা ভালোবাসা, সিন্ধু সম ভালোবাসা বিন্দুতে কি যায় পিপাসা, ভালোবাসা পাকা সোনা ভালোবাসায় খাদ মেশে না, ভালোবাসা বেচা কেনা ভরা ডুবি করে আশা। জ্যোতি আকুল হয়ে বলে ওঠেন, এমন গান তুমি কাকে নিয়ে বেঁধেছ সরোজিনী? কে তোমাকে এমন দাগা দিল? আমাকে বলো, আমি তোমার সব কষ্ট বুক পেতে নেব বলেই তো বারবার ছুটে আসি। বিনোদ রহস্যময় হাসি হেসে আর একটা গান ধরেন। জ্যোতি যখন তাকে নিজের লেখা গান বা নাটক শোনান, বিনোদিনী তখন মুগ্ধ শ্রোতা, কিন্তু তার মনের কোণের নিভৃত জায়গাটায় কিছুতেই যেন পৌঁছতে পারেন না জ্যোতি। সেখানে বিনোদ তাকে ঢুকতে দেয় না কেন? কে বসে আছে সেখানে? গিরিশ না অন্য কেউ? নিজের কন্দর্প কান্তি রূপ এবং আশ্চর্য প্রতিভাকে ব্যর্থ মনে হয় জ্যোতির। ভগ্ন হৃদয় নিয়ে বারবার বিনোদিনীর কাছ থেকে ফিরে আসেন তিনি। ফিরে আসেন কাদম্বরীর কাছে, কিন্তু ফিরে এসে সুখ কোথায়? কাদম্বরী তো বারবার জ্যোতিকেই কাঠগড়া তোলেন, কেঁদে কেটে অস্থির করে তোলে বিনোদিনীর সঙ্গে কল্পিত প্রণয়ের অভিযোগে। কাদম্বরীকে নিয়ে একদিন স্টিমারে ভেসে পড়লেন জ্যোতি, সঙ্গে অক্ষয় ও 2-1টি বন্ধু বান্ধব। সেদিন ওদের গান বাজনার মোড। জ্যোতি পাগলের মতো সুর তৈরি করছেন আর অক্ষয় কথা বসাচ্ছেন। বন্ধুরা বাহবা দিচ্ছেন সুরে সুর মিলিয়ে। কাদম্বরী আজ আসরের মধ্যমণি। জ্যোতি সুর দিচ্ছেন তার দিকে তাকিয়ে, অক্ষয় গান গাইছেন তাকে ঘিরে। আকাশের পাখি, নদীর জল তাকে ঘিরে উৎসবে মেতেছে। কাদম্বরীর বড় ভালো লাগে। বহুদিন পরে আবার এমন আসর, গত বসন্তের স্মৃতির মতো, বেলকুড়ি গন্ধ মাখা তেতলার ছাদের সন্ধ্যার মতো। আজ আবার যেন তিনি ত্রিমুণ্ডী হেকেটি। আকাশ কালো করে ঝড় এলো, বৃষ্টি এলো, পাগলের মতো উঠতে লাগলো কাদম্বরীর শাড়ি। তবু কারো ভ্রুক্ষেপ নেই। নীল মেঘডম্বরু শাড়ির ঘোমটায় মাথা ঢেকে নিলেন হেকেটি। আর 2 ঘোর লাগা পুরুষ গান তৈরি করে চললেন। বাহ্যজ্ঞানহীন তুরীয় অবস্থায় জ্যোতি ও অক্ষয় একের পর এক কত যে গান তৈরি করলেন সেদিন। গানগুলি ইন্দ্র, শচী ও দেবদেবীদের নিয়ে নানা রকম প্রেমের রাগ অনুরাগের গান। চন্দননগরে পৌঁছে সেগুলি নিয়ে বসলেন 2 বন্ধু। ঘষামাজা করে তৈরি হলো মানময়ী নামে একটি গীতিনাট্য। নাটকটি তৈরি হতেই জ্যোতির আর এক রকম ছটফটানি। এবার থিয়েটার নামাতে হবে। জোড়াসাঁকোর বাড়িতে এই গীতিনাট্যের তোড়জোড়ের মধ্যেই ফিরে এলেন রবি, সত্যেন ও জ্ঞানদা। বাড়ির গান বাজনার এই চিরপরিচিত স্রোতে ফিরতে পেরে রবির মন নেচে ওঠে। গুনগুন করে মানময়ীর গানের সুর ভাঁজতে ভাঁজতেই রবি লিখে ফেললেন একটি নতুন গান। রবির গলা শুনে কাদম্বরী বলেন, রবি, কেমন পাল্টে গেছো?
তোমার গলাও কেমন বিলিতি বিলিতি ঠেকছে। আহা, এ কথা শোনার জন্য কি ফিরে এলাম বৌঠান? রবি মজা করে বলেন। সেখানে তোমার কথা ভেবে ভেবে রাতে ঘুম হতো না। কত বিলিতি বালিকার ফুলসার অগ্রাহ্য করে তোমার কাছে ফিরে এলাম, আর তুমি এমন পরপর ভাব করছো। এই রবি, একদম বাজে কথা। কাদম্বরী ঠোঁট ফুলিয়ে বলেন। আমার কথা তোমার মনেই ছিল না? কত বালিকাকে ফুলসারে বধ করেছ তুমিই জানো। তবে আন্না যে এখানে এসে তোমার জন্য চোখের জল ফেলেছে, সে তো আমি নিজের চোখেই দেখেছি। রবি কাদম্বরীর হাত ধরে এক পাক ঘুরে যান নাচের ভঙ্গিতে, গেয়ে ওঠেন আয় তবে সহচরী। জ্যোতি উচ্ছ্বসিত হয়ে বলেন, বাহ, বেশ তো গানটা নতুন লিখলি রবি, লাগিয়ে দে আমাদের নাটকে। এবার স্বর্ণকুমারীও বলে উঠলেন, না রবি, তোর গলা একটু পাল্টেছে ঠিকই, নতুন বৌঠান ভুল কিছু বলেননি। কেমন যেন বিদেশি বিদেশি লাগছে। ভালোই লাগছে। অক্ষয় বললেন, বিলিতি সুরের প্রভাবে গলা একটু পাল্টেছে ঠিক, তার উপর ওর এখন বয়স সন্ধি পেরোনো কণ্ঠ। রবির গলায় আইরিশ মেলোডির ছোঁয়া লেগেছে। রবি আপাদ মস্তক শিউরে ওঠেন কি এক অজানা ভালো লাগায়। একদিন ছিল যখন অক্ষয়ের কণ্ঠে আইরিশ মেলোডির ওইসব কবিতার আবৃত্তি শুনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। বিলেতে গিয়ে সুরগুলি শিখে এসে অক্ষয়কে কবে শোনাবেন তাই ভাবতেন কিশোর রবি। শিখেছেনও, কিন্তু সব সুর যে ভালো লেগেছে তা নয়। কিছু সুর মিষ্টি, সরল, সকরুণ। কিন্তু আয়ারল্যান্ডের প্রাচীন কবিসভার বীণ ছোটবেলায় যেভাবে বেজে উঠত, বিলেতে যেন তেমন ভাবে বাজল না। বরং তিনি অন্য অনেক সুর শিখেছেন। লুসির সঙ্গে সুরের খেলায় মেতেছিলেন এই সেদিন। এখন যেন পিয়ানোর ছেঁড়া তার বেজে ওঠে বুকে। চোখের জল লুকোতে জানলার কাছে গিয়ে দাঁড়ান তিনি। জ্ঞানদা অন্য কথা বলেন, প্রথমে নিজেদের মধ্যেই মানময়ীর অভিনয় হোক না, কে কি পাঠ করবে সব ঠিক করা যাক। আমি সুরাটে গিয়ে কাজে যোগ দেওয়ার আগেই তাহলে অভিনয় হোক, সত্যেন বললেন। এতদিন দূরে ছিলাম, একটু গান বাজনা অভিনয়ের স্বাদ নিয়ে কাজে ফিরতে চাই। ঘরে বসেই ঠিক হয়ে গেল, জ্যোতি করবেন ইন্দ্রের পাঠ, রবি মদন, আর শচী সাজবেন কে? কাদম্বরী পরম উৎসাহে জানতে চান। বহুদিন বিদেশে থেকে জ্ঞানদার মন থেকে নতুন বউয়ের উপর অসন্তোষ কিছুটা কমেছে। মেয়েটা কেমন শীর্ণ হয়ে গেছে, চোখের তলায় জমে আছে বর্ষার মেঘ। তুমি তো শচী সাজতে পারো নতুন বউ, জ্ঞানদা বললেন। সাজলে গুজলে নতুনের সঙ্গে তোমায় বেশ মানাবে। এমনিতে বুঝি মানায় না? কাদম্বরী সঙ্গে সঙ্গে ধরে নেন জ্ঞানদার গোপন ইশারাটি। ঠিক কি রকম হলে মানাবে বলো তো? আহা, মেজ বৌঠান ওভাবে কিছু বলেননি। জ্যোতি তাড়াতাড়ি বলেন, তোমরা আবার শুরু করে দিও না, দোহাই নতুন বউ। অভিমানিনী কাদম্বরী রবির কাছে জানলায় গিয়ে দাঁড়ান। রবি তাঁর হাতে হাত রাখে, কানে ফিসফিস করে উচ্চারণ করে নিজের লেখা একটি কবিতা। হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দিয়া নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। গেছি দূরে গেছি কাছে, সেই আকর্ষণ নাছে। পথভ্রষ্ট হই নাকো তাহারি অটল বলে। বৈশাখে বাড়ির আঙিনায় মহা ধুমধাম করে মানময়ীর অভিনয় হলো। কাদম্বরী সর্বস্ব পণ করে অভিনয় করলেন। মানময়ী শচীর চোখের জলে মিশিয়ে দিলেন নিজের চেপে রাখা অশ্রু জলরাশি। সবাই নাটকের অভিনয়ের প্রশংসায় মাতোয়ারা। বিশেষত কাদম্বরীর অভিনয় সবাইকে অবাক করেছে। সকলে যখন ধন্য ধন্য করছে, তখন জ্যোতিকে আড়ালে টেনে নিয়ে তার আং রাখায় সোনার বোতাম ধরে নাড়াচাড়া করতে করতে কাদম্বরী জানতে চান, তোমার বিনোদিনী কি আমার চেয়েও ভালো অভিনয় করে? ওহ নতুন বউ, তোমার মাথার ঠিক নেই। জ্যোতি ছিটকে যান। যে অধরা আগুনকে ভুলে থাকতে চাইছেন তিনি,
আবার তাকেই কেন টেনে আনে কাদম্বরী? নাটকের মানময়ীর মানভঞ্জন হয়, কিন্তু বাস্তবের মানময়ী নিজের পরম সাফল্যের দিনেও চোখ ভরা অশ্রু নিয়ে দাঁড়িয়ে থাকেন চিত্রার্পিত।